Or
এই তোমরা জয়েন দিছো সবাই? ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আচ্ছা আমি আর ৩-৪ মিনিট পর শুরু করবো, হ্যাঁ? সবাইকে জয়েন দিতে বলো। ৪১ জন কেন? বাকিরা কোথায়?
এই সবাই আছো? জি স্যার। Yes, sir. আচ্ছা, আমরা একটু শুরু করি। তোমাদের কি কি পড়াইছিলাম আমি? মোটামুটি আমরা তো বেশ কিছু জিনিস তোমাদের পড়াইছি টক্সিকোলজিতে। Kerosene oil poisoning. এর মধ্যে কেরোসিন অয়েল, Spinal poisoning. ভেনম, স্পাইনাল পয়জনের মধ্যে মনে হয় নাক্স ভূমিকা, এরপরে স্যার ওপিয়াম বার্বিচুরেট। ইয়েলো শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। Yes, sir. আচ্ছা ঠিক আছে, তো আমি চেষ্টা করব হচ্ছে মোটামুটি পরীক্ষার যতগুলো প্রয়োজন আমাদের সামনে থাকবে, প্লাস হচ্ছে ভাইবা কার্ডে থাকবে, হ্যাঁ, সবগুলো প্রয়োজন আমি সিরিয়ালি বা একটা একটা করে শেষ করার। কারণ হচ্ছে তোমার এগুলো আসলে প্রত্যেকটা প্রয়োজনই পরীক্ষার সামনে থাকবে এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আর 2 নাম্বার ব্যাপার হলো এগুলা আমাকে পড়াইতে হবে, আমি না পড়াইলে পরীক্ষা ওরিয়েন্টেড আসলে পারবা না। তো যাই হোক, আমরা একটু কম কম করে ডিটেইলস প্রত্যেকটা প্রয়োজন প্রথমে পড়ব, এরপরে যদি ইনশাল্লাহ অফলাইন ক্লাস শুরু হয় তাহলে তো আমরা পড়াবোই সামনাসামনি প্রয়োজনগুলো নিয়ে, তখন যেন আমাদের ইজি হয়। এই জন্য এই অনলাইনে প্রত্যেকটা প্রয়োজন আমরা চেষ্টা করব ডিটেইলস পড়ানোর জন্য। আমরা অলরেডি তোমাদেরকে স্নেক ভেনম পড়াই ফেলছি, আমরা তোমাদেরকে কেরোসিন অয়েল পড়াই ফেলছি, আপিয়াম বারবিচুরেট পড়াই ফেলছি, তারপরে নাক্স ভূমিকা পড়াইছি, ইয়েলো লিয়েন্ডার পড়াইছি, এগুলো মনে হয় আমি পড়াই ফেলছি না? স্যার ইয়েলো অলিয়েন্ডার হয় নাই। ইয়েলো লিয়েন্ডার হয় নাই না? আচ্ছা ঠিক আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রয়োজন আমাদের কাছে থাকে এবং পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট এবং হট টপিকস। এনিওয়ে, আমরা একটু শুরু করি। মেটালিক পয়জন, মেটালিক পয়জন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, প্রপ পাস হবে না এটা ছাড়া। এখানে অন্যতম মেটালিক পয়জন হলো আর্সেনিক, সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমরা দিবই। আর একটা মেটালিক পয়জন হচ্ছে কপার, তো কপার থাকলেও কপারটা আমরা দিই। আচ্ছা, আমি লাইনে আছি তো না? জি স্যার। তো কপার যদিও আছে, মার্কারি আছে এবং আর্সেনিক আছে, লেড আছে, এই চারটা মেটালিক পয়জন হচ্ছে মেটালিক পয়জন বললে বোঝানো হবে মেইনলি। আরো অনেক কিছু মেটালিক আছে, তো এর মধ্যে আর্সেনিক যেটা, আর্সেনিকটা এবং লেড, এই দুটো আমরা পরীক্ষায় দিয়ে থাকি। কপার আমাদের কাছে আছে কিন্তু কপার আমরা দিই না, এবং কপার স্যারদের খুব বেশি ইন্টারেস্টও নেই। তাহলে মেটালিক পয়জন বলতে ব্রড হেডিং এ আমরা দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে আর্সেনিক আর একটা হচ্ছে লেড। আমরা আজকে শুধু আর্সেনিক নিয়ে বলবো, কারণ আর্সেনিক হচ্ছে একটা বিশাল জিনিস। তো আমরা একটু শুরু করি। প্রথমে চলে আসো, এখন তোমাকে যদি বলে যে স্যার কেরোসিন তো পড়াইছেন, এগুলো তো আমরা চিনি, কিন্তু আর্সেনিক তো কিরকম? আমাদের কাছে আর্সেনিক আছে,
এবং এই আর্সেনিকটা হচ্ছে তোমার সাদা পাউডার। তুমি জাস্ট মনে রাখো যে কিছু সাদা পাউডার একটা বোতলের মধ্যে আছে, যেটা এখন তোমাকে দেখাতে পারতেছি না, সরাসরি গ্লাস হলে দেখাতে পারবো। একটা বোতলের মধ্যে কিছু সাদা পাউডার আছে, এগুলাই হচ্ছে তোমার আর্সেনিক। ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা আসে, প্রথম যে আমরা আর্সেনিকের কথা আসলে যেটা জানতে হবে সেটা হচ্ছে আর্সেনিক, আর একটা অক্সিডাইজার। ঠিক আছে? তো মেটালিক আর্সেনিকটা কি রকম, এটা স্যারদের খুব প্রিয় কোয়েশ্চেন। আচ্ছা, মেটালিক আর্সেনিক হচ্ছে স্যার কালো এবং এটা নন পয়জনাস। এটা প্রত্যেকটা, এটা মূত্রদিশার থেকে শুরু করে, এটা তোমার মহিমূলা থেকে শুরু করে সবাই জিজ্ঞেস করবে যে মেটালিক আর্সেনিক এটা ব্ল্যাক এবং এটা নন পয়জনাস। এখন স্যারের প্রথম এখন আমাদের স্যারদের প্রশ্ন হচ্ছে যে মেটালিক আর্সেনিক তো ব্ল্যাক কালার বললাম এবং এটা নন পয়জনাস, তাহলে পয়জনাস কোনটা? তুমি বলবা যে স্যার আর্সেনিকের অক্সাইড গুলো হচ্ছে পয়জনাস, আর্সেনিকের অক্সাইড গুলো হচ্ছে পয়জনাস। কিরকম? সেটা হচ্ছে মেটালিক আর্সেনিকটা যখন হিটের স্পর্শে আসবে তখন এটা অক্সিজেনের সাথে মিক্সড হয়ে অক্সিডাইজ হবে। হ্যাঁ, এগুলাকে বলা হয় আর্সেনিক অক্সাইড। এই অক্সিডাইজড আর্সেনিক গুলাকে বলা হয় আর্সেনিক অক্সাইড, এবং এই আর্সেনিক অক্সাইড গুলাই হচ্ছে তোমার পয়জনাস। তাহলে প্রথম স্লাইডে প্রথম কোয়েশ্চেন হলো আর্সেনিক কি রকম, মানে কয় ধরনের পাওয়া যায়, এবং সেটার মধ্যে বললাম আমরা দুই ধরনের মেটালিক আর্সেনিক, এটা ব্ল্যাক কালার এবং পয়জনাস না, নন পয়জনাস। আর একটা হচ্ছে যে তোমার অক্সিডাইজ ফর্মে আর্সেনিক অক্সাইড পাওয়া যায়, এগুলো হচ্ছে পয়জনাস। এবং এগুলো হচ্ছে কখন হবে? মেটালিক আর্সেনিক যখন হিটের স্পর্শে আসবে এটা অক্সিজেনের সাথে অক্সিডাইজড হয়ে আর্সেনিক অক্সাইড তৈরি করবে, যেমন আর্সেনিক ট্রাইঅক্সাইড। আমাদের টেবিলে যেটা থাকবে সাদা, এবং এগুলো হচ্ছে আর্সেনিক ট্রাইঅক্সাইড যেটা থাকবে এটা হচ্ছে আমাদের টেবিলে থাকে এবং এটা সাদা পাউডার। আমার মনে হয় এটা বুঝতে তোমাদের অসুবিধা হয় না। তুমি যখনই বলবা যে স্যার আর্সেনিকের অক্সাইড গুলো হচ্ছে পয়জনাস, সাথে সাথে তোমাকে নেক্সট কোয়েশ্চেন করবে পয়জনাস কম্পাউন্ডস অফ আর্সেনিক কি কি আছে। এটা হচ্ছে একেবারে হট টপিকস, এটা তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হবে যে পয়জনাস কম্পাউন্ডস অফ আর্সেনিক কি কি আছে। পয়জনাস কম্পাউন্ডস অফ আর্সেনিক বললে তোমার মিনিমাম 8 থেকে 10টা নাম তোমাকে মুখস্থ বলতে হবে, এবং এটা 2 মার্কের রিটেন কোয়েশ্চেন, এটা ওসপিতেও আসে। পয়জনাস কম্পাউন্ডস অফ আর্সেনিক, তুমি শুধু নামগুলো পড়বা, টুকটাক কিছু কথা আছে এগুলা হচ্ছে আমাদের মহিবুল্লাহ স্যাররা জিজ্ঞেস করে, আমরা প্রথমে শুধু নাম মুখস্থ করব। আর্সেনিয়াস অক্সাইড অথবা আর্সেনিক ট্রাইঅক্সাইড যেটা আমাদের টেবিলে থাকে, এই আর্সেনিয়াস অক্সাইড বা আর্সেনিক ট্রাইঅক্সাইড এটার বাজারের একটা নাম আছে, বাজারের নাম হচ্ছে সানকায়া আর সমালখার, এবং এটাই হচ্ছে সবচেয়ে কমন ফর্ম যেটা আমাদের টেবিলেও থাকবে, এবং সেটাকে আমরা হোয়াইট আর্সেনিকও বলি, এবং এটাকে দুইটা ফর্মে আমরা পেতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে হোয়াইট স্মুথ আর একটা হচ্ছে হোয়াইট এন্ড অপেক সলিড ফর্মে। তাহলে একটা সাদা পাউডার আকারে পাওয়া যেতে পারে, আর একটা হচ্ছে একদম সলিড ক্রিস্টাল আকারে পাওয়া যেতে পারে, বা ছোট 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 কণা আকারে পাওয়া যেতে পারে। তো এতটুকু তোমাকে জানতে হবে না, তুমি শুধু প্রথম নাম বলবা যে স্যার আর্সেনিয়াস অক্সাইড আর আর্সেনিক ট্রাইঅক্সাইড। স্যার যদি এক্সট্রা জিজ্ঞেস করে এটা বাজারের নাম কি, বাজারের নাম সানকায়া আর সমালকার। স্যার যদি বলে তোমার টেবিলের এটা কি, স্যার এটাই হচ্ছে আর্সেনিক ট্রাইঅক্সাইড, এটার আরেকটা নাম কি, স্যার এটার নামই হোয়াইট আর্সেনিক। ঠিক আছে, এই কথাগুলো তুমি বলবা, এটাই সবচেয়ে কমন ফর্ম। তাহলে 1 নাম্বার গেল। নাম্বার 2, কপার আর্সেনাইড, কপার অ্যাসিডো আর্সেনাইড। এগুলোর ভিন্ন ভিন্ন আলাদা কিছু নাম পাশে লেখা আছে, দেখো শিলিস গ্রিন, পেরিস গ্রিন, এগুলো আমাদের জানার দরকার নেই, আমরা জাস্ট নাম বলে যাব। কপার আর্সেনাইড, কপার অ্যাসিডো আর্সেনাইড,
আর কি আছে আর্সেনিক অ্যাসিড আছে নাম্বার 4 সোডিয়াম পটাশিয়াম আর্সেনাইড আর্সেনিক সালফাইড এরপর কি আছে এরপর হচ্ছে আর্সেনিক ট্রাইক্লোরাইড আর কি নাম আছে আর্সেনিউরেটেড হাইড্রোজেন অর আর্সেন এটা একটু স্যারের প্রিয় কোয়েশ্চেন বিশেষ করে আমাদের মৎস্যদি স্যার এটা জিজ্ঞেস করতে চাই যার কি আছে আর্সেনিউরেটেড হাইড্রোজেন আছে আর কি আছে আর বলতে গেলে মৎস্যদি স্যার বলে যে অর্গানিক কম্পাউন্ডস এর নাম সেটা তোমাকে জানতে হবে তুমি যখনই 8 নম্বরে অর্গানিক কম্পাউন্ডস এর নাম বলবা স্যার তখন জিজ্ঞেস করবে এই অর্গানিক কম্পাউন্ডস এর কয়েকটা নাম জিজ্ঞেস করবে একটু যদি বেশি কঠিন প্রশ্ন করে তখন অর্গানিক কম্পাউন্ডস অফ আর্সেনিক কি আছে কেকোডাইলেটস অ্যাটক্সিল এসিটারসন সালবারসান মেফারসান এরকম 4-5টা যে নাম তোমরা দেখতে পাচ্ছ মুখস্থ রাখতেই হবে ঠিক আছে তাহলে আমরা যেটা পাইলাম এখান থেকে পয়জনাস কম্পাউন্ডস অফ আর্সেনিক বললে এই 8টা নাম আমাকে ঠোঁটস্থ রাখতে হবে 2 মার্ক ওসপি 2 মার্ক রিটেন অথবা তোমার ভাইবার একটা প্রিয় কোয়েশ্চেন কি হচ্ছে আর্সেনিয়াস অক্সাইড আর আর্সেনিক ট্রাইঅক্সাইড এটা একটু ডিটেইলস জানতে হবে যে এটার বাজারের নাম সানকাই আর সোমালকার এটাই সবচেয়ে কমন ফর্ম এবং এটাকে হোয়াইট আর্সেনিক বলে কারণ এটা সাদা পাউডারের মতোটাই দেখা যায় আবার এটা ক্রিস্টাল বা সলিড মাস আকারেও পাওয়া যায় আর কিছু নাম তোমাকে জিজ্ঞেস করবে সেটা হচ্ছে পেরিস গ্রিন বা কপার অ্যাসিড আর্সেনাইড কপার আর্সেনাইড আর্সেনিক অ্যাসিড সোডিয়াম পটাশিয়াম আর্সেনাইড আর্সেনিক সালফাইড আর্সেনিউরেটেড হাইড্রোজেন এবং লাস্ট ওয়ান আমাদের অনেক সময় মৎস্যবিজ্ঞানী জিজ্ঞেস করে কিছু অর্গানিক আর্সেনিক কম্পাউন্ডের নাম বলো দেখি এই প্রশ্নটা বুঝতে অনেকের অসুবিধা হয় অর্গানিক কম্পাউন্ডস বললে 5টা নাম আছে কেকোডাইলেটস অ্যাটক্সিল এসিটারসান মেফারসান সালবারসান এই কয়েকটা নাম তুমি একটু ঠোঁটস্থ করে বলে ফেলবা অসুবিধা আছে কারো শুনতে না স্যার নো স্যার নেক্সট আসো এটা সবচেয়ে আমাদের স্নাতদের প্রিয় কোয়েশ্চেন সেটা হচ্ছে আর্সেনিকের ইউজ কি কমার্শিয়াল ইউজ এটা কিন্তু বাজারে কিনা পাওয়া যায় তুমি এখন বাজারে গেলে কিন্তু আর্সেনিক কিনে আনতে পারবা খায়া মরে যাও এরকম হইতে পারে তো আর্সেনিক কমার্শিয়ালি এটা বাজারে अवेलेबल তো এই জন্য কিনতে পাওয়া যায় বিভিন্ন ধরনের কাজে আমরা আর্সেনিক ব্যবহার খুব ইম্পর্টেন্ট কমার্শিয়াল ইউজ অফ আর্সেনিক যেমন ফ্রুট স্প্রে ওই যে বলে না বিষাক্ত স্প্রে মারে ফল ফ্রুটস দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এই যে আর্সেনিকও মারা হয় ফ্রুট স্প্রে শিপ ডিপস ঠিক আছে হচ্ছে ইনসেকটিসাইড পোকামাকড় মারবে তারপর হচ্ছে তোমার রেড পয়জন ঠিক আছে তারপর হচ্ছে তোমার ফ্লাই পেপারস ক্যালিকো প্রিন্টিং টেক্সিডার্মি বিভিন্ন ধরনের প্রিন্টিং এর কাজে আর কি ওয়ালপেপার আর্টিফিশিয়াল ফুল টুল যা আছে ঠিক আছে এগুলোতে মোটামুটি 5-6-7টা কাজ আমরা কমার্শিয়ালি আর্সেনিক ব্যবহার করি ফ্রুট স্প্রে শিপ ডিপ ইনসেকটিসাইড রেড পয়জন ফ্লাই পেপারস ক্যালিকো প্রিন্টিং টেক্সিডার্মি এটা কিন্তু আমাদের স্যাররা জিজ্ঞেস করে এবং এটা ভাইভাতে খুব ইম্পর্টেন্ট তো কমার্শিয়ালি আর্সেনিকটা তাহলে আমরা বিভিন্ন কাজে ইউজ করে থাকি এরপর আসবে সোর্সেস অফ আর্সেনিক খুবই ইম্পর্টেন্ট এটা আর পোলাবেন পার কি রে ভাই তোমার আর্সেনিক তো তুমি বাজারে পাচ্ছ এখন বাজারে আর্সেনিক কোত্থেকে আসতেছে আর আর্সেনিক তো আমরা আসলে বাজার থেকে প্রয়োজন হই না আমরা কেউ কি বাজার থেকে আর্সেনিক কিনে এনে খেয়ে ফেলি বা ফল ফ্রুটস এর উপর স্প্রে করলেও আমরা কতটুকুই বা আমরা ফল ফ্রুটস থেকে আর্সেনিক পয়জনিং হয় তাহলে আমাদের মেইন সোর্স অফ আর্সেনিক পয়জনিং কোনটা ন্যাচারাল সোর্স কি সয়েল মাটি সাবসয়েল ওয়াটার মাটির নিচের পানি সি ফিশ সমুদ্রের মাছের মধ্যে আর্সেনিক থাকে টোবাকো বিভিন্ন টাবাকের মধ্যে আছে এই হচ্ছে তোমার ন্যাচারাল সোর্স মেইনলি সয়েল এন্ড সাবসয়েল ওয়াটার এটা আগে বলতে হবে মাটি এবং ভূগর্ভস্থ পানি এছাড়া কি সি ফিশ আছে টোবাকো আছে তবে মেইন হলো সয়েল এন্ড সাবসয়েল ওয়াটার এটা 1 নম্বরে বলে ফেলতে হবে নেক্সট হচ্ছে কিছু কেমিক্যাল সোর্স আছে হ্যাঁ তো কেমিক্যাল সোর্স কি কেমিক্যাল সোর্স হচ্ছে যে তুমি একটু আগে 8টা পয়জনাস কম্পাউন্ড অফ আর্সেনিক পড়ে আসছো না এই 8টা পয়জনাস কম্পাউন্ড অফ আর্সেনিক গুলাই হচ্ছে আর্সেনিকের সোর্স কি সোর্স এগুলো কেমিক্যাল সোর্স এই যে পয়জনাস কম্পাউন্ডস অফ আর্সেনিক এই 8টা নাম যেগুলো আমরা বললাম এতক্ষণ আর্সেনিয়াস ট্রাইঅক্সাইড তারপর হচ্ছে অ্যাসিটো আর্সেনাইড কপার অ্যাসিটো আর্সেনাইড সোডিয়াম আর্সেনাইড পটাশিয়াম আর্সেনাইড আর্সেনিক সালফাইড কিছু তোমার হাইড্রোজেনেটেড তোমার আর্সেনিক কম্পাউন্ডের নাম বললাম কিছু আমরা অর্গানিক কম্পাউন্ডস এর নাম বললাম এতক্ষণ যে পয়জনাস কম্পাউন্ড বলছি
এগুলো হচ্ছে তোমার কেমিক্যাল সোর্স। তুমি এগুলো 8টা নাম ডোমায় বলে দিবা, বাট মেইন ন্যাচারাল সোর্স সয়েল এন্ড সাবসয়েল ওয়াটার। এখন আসো স্যারদের খুব প্রিয় কোয়েশ্চেন, মহিবুল্লাহ স্যার জিজ্ঞেস করে, আচ্ছা বাংলাদেশের কোথায় আর্সেনিক পয়জনিং কমনলি পাওয়া গেছে? এটা বলবা যে স্যার নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গের এরিয়াতে বাংলাদেশের সবচেয়ে বেশি কি আর্সেনিক পয়জনিং হয়ে থাকে। প্রশ্ন আসতে পারে ওরা কিভাবে এই আর্সেনিক পয়জনিংটা হয়? তুমি বলবা স্যার ডিপ টিউবওয়েল ওয়াটার, হ্যাঁ, গভীর নলকূপের পানি থেকে, ঠিক না? এটা তো জানো সবাই, বিটিভিতে তো প্রায় সময় দেখানো হতো যে আর্সেনিক যুক্ত নলকূপের পানিগুলো খাওয়া যাবে না। তাহলে উত্তরবঙ্গের বিশেষ করে নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গের এরিয়াতে আমাদের এই আর্সেনিক পয়জনিংটা বেশি হয়, এবং তাদের সোর্স হচ্ছে তোমার ডিপ টিউবওয়েল ওয়াটার, ওই যে সাবসয়েল ওয়াটার। নেক্সট যেটা প্রশ্ন আমাদের মৎস্যদি স্যার বেশি এগুলো জিজ্ঞেস করে, এগুলো যেহেতু একটু ক্রিটিক্যাল প্রশ্ন এবং এগুলা অলওয়েজ মৎস্যদি স্যার জিজ্ঞেস করবে। মেকানিজম অফ অ্যাকশন অফ আর্সেনিক, এটা স্যারের খুব প্রিয় কোয়েশ্চেন। মেকানিজমটা একটু তুমি হালকা করে মনে রাখো, মনে রাখবা এখানে আর্সেনিক যেটা করে সেটা হচ্ছে সে রেসপিরেটরি ফেইলিওর করে, এটা রেসপিরেটরি ফেইলিওর করে। কিভাবে করে সে? সেটা হচ্ছে মনে রাখবা রেসপিরেশনের জন্য, সেলুলার রেসপিরেশনের জন্য কিছু এনজাইম কাজ করে, এগুলো হলো মাইটোকন্ড্রিয়াল এনজাইম। এই মাইটোকন্ড্রিয়াল এনজাইম গুলোকে কাজ করতে দেয় না। কিভাবে সে কাজ করতে দেয় না? কারণ হচ্ছে যে তোমার এই এনজাইম গুলোর একটা হাত আছে, হাতগুলো হচ্ছে সালফারড্রাইল গ্রুপ SH। এই সালফারড্রাইল গ্রুপ অর্থাৎ এর একটা হাত, এই এনজাইম গুলোর একটা হাত থাকে, এই হাতটা হলো সালফারড্রাইল গ্রুপ। হ্যাঁ, হয়েছে কি তোমার আর্সেনিক এসে এই মাইটোকন্ড্রিয়াল এনজাইম গুলোর সালফারড্রাইল গ্রুপের সাথে বেঁধে যায়, মিক্স হয়ে যায়, বাইন্ড হয়ে যায়। তো বাইন্ড হয়ে গেলে তোমার হয় কি রেসপিরেশন বন্ধ হয়ে যায়, মাইটোকন্ড্রিয়াল এনজাইম গুলো আর সেলুলার রেসপিরেশনে হেল্প করতে পারে না, রেসপিরেটরি ফেলিয়ার হয়ে যায়। তাহলে তুমি বলবো যে স্যার আর্সেনিক কি করে? আর্সেনিক হচ্ছে সেলুলার রেসপিরেশনটা ফেল করে দেয়। কেন? আর মাইটোকন্ড্রিয়াল এনজাইমের সালফারড্রাইল গ্রুপের সাথে আর্সেনিকটা বাইন্ড করে ফেলে, ফলে রেসপিরেশনটা ফেল হয়। ঠিক আছে, এই কথাটাই মেইনলি তোমাকে বলতে হবে। বাকি যেগুলো আছে এগুলো এক্সট্রা আরো কিছু মেকানিজম আসে, এগুলা খুব বেশি না জানলেও সমস্যা নাই। কিন্তু 1 নাম্বার তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে রেসপিরেটরি ফেল করে। কিভাবে রেসপিরেটরি ফেল করে? মাইটোকন্ড্রিয়াল এনজাইম গুলোর সাথে সালফারড্রাইল গ্রুপ যেটা আছে এটার সাথে মিক্স হয়ে সেলুলার রেসপিরেশনটা বন্ধ করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা মেকানিজম অফ অ্যাকশন অফ আর্সেনিক সম্বন্ধে একটু জানলাম। নেক্সট হচ্ছে আমরা সেটা খুব ভালো করে জানি, ফ্যাটাল ডোজ। লাস্ট স্লাইডটা একটু দেওয়া যাবে? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে মেকানিজম অফ অ্যাকশন অফ আর্সেনিকটা আমরা এতটুকু জানলেই হবে যে এটা রেসপিরেটরি ফেলিয়ার করে। এখন আসো একটু ফ্যাটাল ডোজ, এটা প্রত্যেককে জানতে হবে। 0.1 to 0.2 গ্রাম, এটা কিন্তু গ্রামে দেওয়া আছে, এটা মিলিগ্রাম বলা যায়। তাহলে 0.1 থেকে 0.2 গ্রাম। এখন প্রশ্ন আসে স্যার এটা তো আপনি ফ্যাটাল ডোজ বলছেন, এখন আমরা যদি বলি এই যে ভূগর্ভস্থ পানি, হ্যাঁ টিউবওয়েলের ওয়াটার, এই নলকূপের পানিতে কতটুকু আর্সেনিকের মাত্রা গ্রহণযোগ্য? আর্সেনিকের পানিতে গ্রহণযোগ্য মাত্রা কত? পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? কারো জানা আছে? পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? স্যার কথা কেটে কেটে আমরা একটু পরে আসবো। আমরা ইন্টারন্যাশনাল হচ্ছে আপনার কথা বাংলাদেশ। শোনা যাচ্ছে না। হ্যাঁ কথা ক্লিয়ার না স্যার, হচ্ছে না, আছে কথা ভেঙে ভেঙে আসছে। নেট তো মোটামুটি ভালো আছে, নেটের ডিস্টার্বের কারণে হয়তো এখন ক্লিয়ার হচ্ছে নাকি না? মাঝে মাঝে নেট আপ ডাউন করে। ওকে, তো আমরা বলতেছিলাম 0.2 গ্রাম। এরপর আমরা বলতেছিলাম যে পানিতে এটার গ্রহণযোগ্য মাত্রা ইন্টারন্যাশনাল এককে একরকম, অর্থাৎ আন্তর্জাতিকভাবে একরকম গ্রহণযোগ্য মাত্রা,
বাংলাদেশের জন্য একরকম গ্রহণযোগ্য মাত্রা। ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.01 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর তোমার বাংলাদেশের জন্য 0.05 মিলিগ্রাম পার ডেসিলিটার। তার মানে বাংলাদেশিদের পানিতে আর্সেনিকের মাত্রা একটু বেশি থাকলেও এটা গ্রহণযোগ্য করা হয়েছে। তার মানে আমাদের পেট কিন্তু বহুত কঠিন, আর্সেনিক খায় হজম করে ফেলতে পারে। আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে 0.01 মিলিগ্রাম পার ডেসিলিটারটাই গ্রহণযোগ্য, আর সে জায়গায় বাংলাদেশে বলতেছে 0.05 পর্যন্ত এলাও। এটা স্যারদের খুব প্রিয় কোয়েশ্চেন, এটা আমরা একটু পরে স্লাইডে দেখাবো, আমি আগে থেকে বলি। ওকে ফাইন, এখন আসো আর্সেনিকের পয়জন কিন্তু দুই ভাগে হয়। একটা হচ্ছে তোমার অ্যাকিউট আর্সেনিক পয়জনিং হয়, একটা হচ্ছে ক্রনিক আর্সেনিক পয়জনিং হয়। তুমি বলতে পারো যে স্যার সচরাচর কোনটা কমন হয়? সচরাচর কিন্তু ক্রনিক আর্সেনিক পয়জনিং কমন হয়। কারণ কি? কারণ হচ্ছে মানুষ দীর্ঘদিন ধরে নলকূপের পানি খায়, পানি খাইতে খাইতে 1-2 বছর পরে গিয়ে দেখা যায় সাইন সিমটম দেখা যায়। তবে আর্সেনিকের মধ্যে অ্যাকিউট আর্সেনিক পয়জনিংও আমরা বেশ কিছু কেস পেয়ে থাকি। এখন আসো অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে সাইন সিমটম বলতে বলবো, এটা হট টপিক। অ্যাকিউট এবং ক্রনিক দুইটাই হট টপিক। এখানে মহিবুল্লাহ স্যার, মুৎসুদ্দি স্যার বলো অথবা তোমার যে স্যারই আসবে, অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এর সাইন সিমটম জিজ্ঞেস করবে না, ক্রনিক আর্সেনিক পয়জনিং এর সাইন সিমটম জিজ্ঞেস করবে না, এটা হতে পারে না। তো অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এর সাইন সিমটম তুমি তিনটা হেডলাইনে বলতে পারো, কারণ এটা তিনটা সিস্টেমকে মেইনলি এফেক্ট করে। এক নাম্বার হচ্ছে পালমিনেন্ট টাইপ, আর একটা হচ্ছে তোমার গ্যাস্ট্রোএন্টেরিক টাইপ, আর একটা হচ্ছে তোমার নার্কোটিক টাইপ। ঠিক আছে, টোটাল তিনটা। একটা হচ্ছে তোমার পালমিনেন্ট টাইপ, 2 নাম্বার হচ্ছে গ্যাস্ট্রোএন্টেরিক টাইপ, 3 নাম্বার হচ্ছে তোমার নার্কোটিক টাইপ। ওকে, আমরা এই তিনটা হেডলাইনেই বলবো এবং মুৎসুদ্দি স্যার এই তিনটা হেডলাইনেই শুনতে চাই। যে স্যার acute arsenic poisoning may present with fulminant type, gastroenteric type and narcotic type. তো পালমিনেন্ট টাইপ কি? অলওয়েজ মনে রাখবা, এই পালমিনেন্ট শব্দটা তুমি প্রায় সময় পাবা। পালমিনেন্ট ডোজ, পালমিনেন্ট টাইপ, পালমিনেন্ট এফেক্ট, এটা মানে হচ্ছে বুস্টার ডোজ। পালমিনেন্ট মানে হচ্ছে মেসিভ, অনেক বেশি। হ্যাঁ, তুমি একেবারে যদি মেসিভ আর্সেনিক খেয়ে ফেলো 3 থেকে 5 গ্রাম, অথচ ফেটাল ডোজ কত? মাত্র 0.1 থেকে 0.2 গ্রাম। 0.1 থেকে 0.2 গ্রাম খাইলেই তুমি টক্সিসিটি হয়ে যাচ্ছে, আর সে জায়গায় তুমি 3 থেকে 5 গ্রাম যদি খেয়ে ফেলো তাহলে তো রোগী সাডেন ডেথ হয়ে যাবে। তাহলে পালমিনেন্ট টাইপ মানে হচ্ছে মেসিভ একটা ডোজ আর্সেনিক খাবে এবং ধাম করে মরে যাবে। 1 থেকে 3 ঘন্টার মধ্যে রোগী মরে যাবে, তোমার কাছে আসবেই ডেথ। তাহলে তুমি বলেছো পালমিনেন্ট টাইপ হচ্ছে মেসিভ ডোজ। মেসিভ ডোজ আর্সেনিক যখন সে ইনজেকশন করবে সে সাডেন ডেথ হয়ে যাবে। এবং এটার কজ অফ ডেথ কি? এটা মুৎসুদ্দি স্যার জিজ্ঞেস করে, এই যে হঠাৎ করে মারা গেছে, বলতো এটা কেন মারা গেছে? এখানে কারণটা কি? স্যার শকে চলে যাবে এবং পেরিফেরাল ভাস্কুলার ফেইলিউর। ঠিক আছে, তাহলে বলবা যে কি স্যার? স্যার কজ অফ ডেথ হলো শক এন্ড পেরিফেরাল ভাস্কুলার ফেইলিউর। এখানে রোগীর বমি টমি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যে ফিচার গুলো আছে, যেমন বমি হওয়া, পাতলা পায়খানা হওয়া, গলা জ্বলানি, কিচ্ছু থাকবে না। রোগী এতগুলা সিমটম দেখার আগেই ঠাস করে মরে যাবে। তাহলে 1 নাম্বার গেল পালমিনেন্ট টাইপ, মেসিভ ডোজ এবং রেপিড ডেথ হবে, কজ অফ ডেথ শক এন্ড পেরিফেরাল ভাস্কুলার ফেইলিউর। এই তিনটা কথা জানলেই তুমি পাস। নেক্সট কোশ্চেন হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টাইপ। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টাইপ মানে হচ্ছে এখানে যে লক্ষণগুলো দেখা যাবে, এই লক্ষণগুলো হচ্ছে তোমার পেটের সমস্যা। স্যারের নেক্সট কোশ্চেন হচ্ছে এই তিনটা টাইপস এর মধ্যে কোনটা কমন? স্যার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টাইপটা হচ্ছে কমন। অর্থাৎ কেউ একেবারে মেসিভ ডোজ খেয়ে আসে না আমাদের কাছে। যারা পয়জনিং নিয়ে আসে ম্যাক্সিমাম হচ্ছে যে একটা মডারেট অ্যামাউন্ট খেয়ে আসে এবং তার সব সময় এই গ্যাসের পেটের সমস্যাগুলাই দেখা যায়। এই জন্য বলা হচ্ছে যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টাইপটাই হচ্ছে কমন। ওকে, তো স্যার বলবে এই যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টাইপ সিমটম, বলতো কোন রোগের মতো সিমটম থাকবে? সাথে সাথে বলে দিবা যে স্যার কলেরার মতো লক্ষণ নিয়ে আসবে, কলেরার মতো লক্ষণ নিয়ে আসবে। স্যার তখনই প্রশ্ন করবে, আচ্ছা তাহলে তুমি আমাকে বলো আর্সেনিক পয়জনিং এর একটা কেস এবং নরমাল একটা কলেরা বা ডায়রিয়া রোগীর কেস তুমি বুঝবা কেমনে? তুমি বুঝবা কেমনে? ঠিক আছে, এই কথাটা কিন্তু প্রত্যেককে জিজ্ঞেস করবে। তাহলে প্রথমে জিজ্ঞেস করবে কোনটা কমন? স্যার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টাইপ। কেন কমন? কারণ হচ্ছে যে এটাই বেশি পাওয়া যায়। ওকে ফাইন। 2 নাম্বার হচ্ছে এটা কোন ডিজিজের সাথে মিলে? স্যার কলেরা রোগীর মতো মিলে। আচ্ছা, যদি এটা অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এর ডায়রিয়া হয়
আর একটা যদি নরমাল কলেরা হয়, দুইটার মধ্যে তুমি কি বুঝতে পারবা? হ্যাঁ স্যার আমি বুঝতে পারবো। বলো কিভাবে বুঝবা? স্যার আমি লক্ষণ দেখে বুঝবো। বলো কি কি দেখবা? এই যে এখানে এই যে কথাটা লেখা আছে যে একটা একিউট আর্সেনিক পয়জনিং এবং একটা নরমাল কলেরা রোগী, এই দুইটার মধ্যে তুমি কিভাবে ডিফারেন্স পাবে? ঠিক আছে, আমরা একটু আমার কথাটা একটু শোনো তোমরা। এখানে বইয়ের মধ্যে কিভাবে আছে, বইয়ের মধ্যে একিউট আর্সেনিক পয়জনিং এ কিছু কথা লেখা আছে, কলেরার মধ্যে কিছু কথা লেখা আছে, কিন্তু তুমি পরীক্ষায় এভাবে বললে হবে না। পরীক্ষায় তোমাকে একটু ভাগ ভাগ করে বলতে হবে, পরীক্ষায় তোমাকে একটু সিকোয়েন্স মেনটেন করে বলতে হবে। একটু সিকোয়েন্সটা তোমরা লিখে রাখো। আমরা একটু তোমাকে প্রথমে বলি আর্সেনিক জিনিসটা কি। এটা একটা ইরিটেন্ট পয়জন, হ্যাঁ, মেটালিক পয়জন, তো মেটালিক পয়জন গুলো একটু ইরিটেন্ট, গলা জ্বলে, খাইলে গলা জ্বলবে। ঠিক আছে, তাহলে দেখো একটা আর্সেনিক যখন তুমি খাইলা গলা জ্বলবে না? জ্বলবে। তাহলে বার্নিং সেন্সেশন, পেইন এন্ড বার্নিং সেন্সেশন ইন দ্য থ্রট। তাহলে আর্সেনিক খাওয়ার সাথে সাথে প্রথমে সিকোয়েন্স কি? প্রথম সিকোয়েন্স হচ্ছে পেইন এন্ড বার্নিং সেন্সেশন ইন দ্য থ্রট। তাহলে এক নাম্বার সিকোয়েন্সটা মনে রাখবা। এখানে বইয়ের মতো করে যেভাবে আমার এখানে স্লাইডে আছে এভাবে হলো রিটেনে লিখবা, কিন্তু ভাইভাতে বলার সময় এইভাবে বললে হবে না। ভাইভাতে বলতে হবে যে স্যার ইন কেস অফ অ্যাকিউট আর্সেনিক ফার্স্ট অফ অল পেইন এন্ড বার্নিং সেন্সেশন ইন দ্য থ্রট, কারণ এটা হচ্ছে একটা ইরিটেন্ট পয়জন, খাইছে গলা জ্বলছে। আচ্ছা, গলা দিয়ে পাস হইতে হইতে এটা কোথায় যাবে? গলা দিয়ে পাস হইতে হইতে এটা যাবে হচ্ছে তোমার পেটের মধ্যে। তো পেটের মধ্যে যখন যাবে, একটা ফরেন বডি তুমি খাইছো, পেট কি এটা গ্রহণ করবে? পেট এটা বমি করে বাইর করে দিবে। তাহলে পেইন এন্ড বার্নিং সেন্সেশন ইন দ্য থ্রট, এটার পরে পেটে গেল, পেটে গিয়ে কি হবে? ভমিটিং। সেকেন্ড সিকোয়েন্স হচ্ছে ভমিটিং, এবং এই ভমিটিংটা কি রকম হবে? খুবই প্রিয় কোয়েশ্চেন মহিবুল্লাহ স্যার, এটা আমাদের মৎসদি স্যারও অনেকে বলতে পারে না। বমিটা হবে প্রজেক্টাইল ইন নেচার। প্রজেক্টাইল ইন নেচার, স্যার বলবে প্রজেক্টাইল যখন বলতে পারে না, স্যার এটা কি গায়ের মধ্যে পড়বে? বমিটা দূরে গিয়ে বলবে, এটাকে বলা হয় প্রজেক্টাইল ইন নেচার। ঠিক আছে, আচ্ছা, তাহলে তাহলে পেটের ভিতর পড়লো, বমি করে বের করে দিলা। এখন তুমি আমাকে বলো, তুমি যখন বমি করে বের করে দিলা, হ্যাঁ, তো এবার কি হবে? আস্তে আস্তে কিছু জিনিস বেরিয়ে গেল আর্সেনিক, আর কিছু পেটের মধ্যে থাকলো। পেটের মধ্যে এটা তো কি ইরিটেন্ট, এটা ইন্টেস্টিনাল যে মিউকাস গুলো আছে এই মিউকোজা গুলোকে ইরোশন করবে। মিউকোজা গুলোকে যখন ইরোশন করবে তখন কি হবে? তখন আস্তে আস্তে ডায়রিয়া শুরু হবে। তো এখানে তো মিউকোজাল লেয়ার গুলোকে ইরোশন করে ডায়রিয়া হচ্ছে। তাহলে প্রথম ডায়রিয়াটা কি হবে? প্রথম ডায়রিয়াটা থাকবে এখানে ব্লাডি, ডার্ক কালার এন্ড ব্লাডি স্টোর। তাহলে 3 নাম্বার সিকোয়েন্স হচ্ছে ডায়রিয়া হবে। ডায়রিয়াটা কিরকম হবে স্যার? ডার্ক এন্ড ব্লাডি ডায়রিয়া হবে। পরবর্তীতে ব্লাড যাইতে যাইতে এক সময় গিয়ে এটা সাদা সালদোয়া পানির মতো রাইস ওয়াটারে হয়ে যাবে। তাহলে থার্ড সিকোয়েন্স ইজ দ্য ডায়রিয়া, এবং ডায়রিয়াতে স্টুলটা হবে ডার্ক এন্ড ব্লাডি কালার, লেটার রাইস ওয়াটার। এবার যখন অতিরিক্ত তোমার পায়খানা হয়ে থাকবে, মানুষের ফ্লুইড লস হবে। তো ফ্লুইড লস হলে এবার ডিহাইড্রেশন দেখা যাবে, পানি শূন্যতা দেখা যাবে। তাহলে এই হচ্ছে আমাদের 4টা সিকোয়েন্স ইন কেস অফ অ্যাকিউট আর্সেনিক পয়জন। সিকোয়েন্স ওয়াইজ তোমাকে বলতে হবে। তাহলে তুমি বলবা যে স্যার প্রথমে পেইন এন্ড বার্নিং সেন্সেশন ইন দ্য থ্রট, সেকেন্ড হচ্ছে স্যার ভমিটিং বা পার্জিং যেটাকে বলা হয়, এরপর হবে স্যার ভমিটিংটা হবে স্যার প্রজেক্টাইল ইন নেচার, দূরে গিয়ে পড়বে। থার্ড হচ্ছে যে স্যার ব্লাডি স্টুল এন্ড ডার্ক কালার, এবং আস্তে পরবর্তী দিকে এটা রাইস ওয়াটারি, এরপর স্যার যেটা হবে ডিহাইড্রেশন। এখন তোমাকে যদি স্যার বলা হয় আচ্ছা এই আর্সেনিকের রোগীটার পায়খানা বা স্টুল এক্সামিনেশন করলা, তুমি কি পাবা? ভেরি নাইস স্যার, আমি একটা ল্যাবরেটরি টেস্ট করব। ল্যাবরেটরি টেস্ট হচ্ছে কি? মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ দ্য স্টুল। স্যার আমি যদি মাইক্রোস্কোপিক এক্সামিনেশনটা করি, স্টুলের মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি, তাহলে আমি আর্সেনিক পাবো। এই কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো তুমি কলেরা রোগী। তোমার কাছে তো সবসময় বলে যে আত্মীয় স্বজন ফোন দিয়ে আমার বাচ্চার ডায়রিয়া হচ্ছে, বা মায়ের ডায়রিয়া হচ্ছে, বা বাবার ডায়রিয়া হচ্ছে। তো এরকম ডায়রিয়া রোগী যদি আসে তোমার কাছে,
ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ যে স্যার এখানে ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আর্সেনিক পয়জনিং ও ডায়রিয়া হচ্ছে, বমি হচ্ছে। কলেরার একটা নরমাল রোগীও তোমার ডায়রিয়া আর বমি নিয়ে তোমার কাছে আসবে, ঠিক আছে? তাহলে তোমাকে যদি আমরা প্রশ্ন করি যে কলেরাতে নরমালি কিভাবে কি কি সিকোয়েন্স, আগে বমি হয় না পরে ডায়রিয়া হয়, বলো। সবসময় মনে রাখবা কলেরার ক্ষেত্রে আগে পাতলা পায়খানা হবে। তাহলে ফার্স্ট অফ অল তুমি যেটা বলবা সেটা হচ্ছে ইন কেস অফ কলেরা দেয়ার ইজ রাইস ওয়াটার স্টুল, প্রথমে ডায়রিয়া হবে। স্যার ডায়রিয়া নিয়েই রোগী আমার কাছে প্রেজেন্ট করবে, এবং এখানে ডায়রিয়াতে কখনো ব্লাড থাকবে না, থাকবে অনেক সময়, কিন্তু এটাতে কলেরা দিয়ে হলে এটাতে ব্লাড থাকবে না, এটা চাল দেওয়া পানির মতো সাদা রাইস ওয়াটারে। তাহলে তুমি এখানে হলো প্রথমে ডায়রিয়া। এখন একটা রোগী ডায়রিয়া হচ্ছে 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 অতিরিক্ত ডায়রিয়া হলে কি হয়? স্যার পানি শূন্যতা হয়। তাহলে প্রথমে ডায়রিয়া, তারপর ডিহাইড্রেশন। অতিরিক্ত ডিহাইড্রেশন হইতে হইতে যখন মানুষ তখন তার বমি শুরু হয়। তাহলে থার্ড সিকোয়েন্স হচ্ছে এখানে বমিটিং, ঠিক আছে? তো একটা রোগী যখন বমি করে, বমি করার সাথে সাথে তার গলা জ্বলে, কারণ বমি করলে গলা জ্বলে, কারণ গলা দিয়ে তো আসছে, ঠিক আছে? আমি আসি তো লাইনে, না? জি জি স্যার। তাহলে আমরা কলেরার মধ্যে সিকোয়েন্সটা শেষ করলাম, 4টা সিকোয়েন্স। কলেরাতে প্রথমে রোগী ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করবে, এবং ডায়রিয়াটা থাকবে রাইস ওয়াটারই, এখানে ব্লাডই থাকবে না। 2 নাম্বার হচ্ছে অতিরিক্ত পানি শূন্যতার, ডায়রিয়া হইতে হইতে পানি শূন্যতা হবে, ডিহাইড্রেশন। 3 নাম্বার হচ্ছে ডিহাইড্রেশন হইতে হইতে তার বমি হবে, বমি হইতে হইতে এরপরে কি হবে? তার গলা জল। এখানকার বমিটা কিন্তু প্রজেক্টাইল হবে না। এবং এখানে স্যার যদি জিজ্ঞেস করে তুমি এখানে স্টুল যদি এক্সামিন করো কি পাবা? স্যার আমি স্টুল এক্সামিন করলে এখানে ভিব্রিও কলেরা নামে একটা জীবাণু পাবো, যেটার নাম হলো ব্যাকটেরিয়া। তাহলে বলবো স্যার আমি একটা ব্যাকটেরিয়া পাবো, এবং এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভিব্রিও কলেরি। বলো এবার এই ডিফারেন্সটা কে বুঝো নাই? তাহলে ডিফারেন্সটা কিন্তু বলার ক্ষেত্রে সিকোয়েন্সিয়ালি বলতে হবে, কোনটা আগে কোনটা পরে। এটা আর্সেনিকে কোনটা আগে কোনটা পরে, কলেরাতে কোনটা আগে কোনটা পরে। বুঝছো সবাই? জি স্যার। Yes, sir. বোঝা গেছে? Yes, sir. সবাই আছো নাকি লাইনে? জি, স্যার। আছো সবাই? ওকে ফাইন, আমরা একটু ব্যাকে আসি। এই যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টাইপ থেকে আমরা মেইনলি চলে গেছিলাম কলেরা রোগীর মতো, যেহেতু এটা প্রেজেন্ট করে, তাহলে কলেরা কিভাবে বুঝবা, অ্যাকিউট আর্সেনিক পয়জনিং কিভাবে বুঝবা। আমি এতক্ষণ যে কথাগুলো তোমাকে বলছি, এই কথাগুলো এখানে বিশদ আকারে লেখা আছে, এগুলো আসলে খুব বেশি দরকার নেই, যা দরকার আমি বলে ফেলছি। এখানে রেনাল ইফেক্ট আছে, সিবিএস ইফেক্ট আছে, এগুলো আমরা জিজ্ঞেস করি না। এবার আসো তোমার নার্কোটিক টাইপ। নার্কোটিক টাইপ মানে অলওয়েজ মনে রাখবা, নার্কোটিক মিন্স সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট। তো নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট থাকলে একটা রোগীর কি হবে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট হলে একটা রোগীর মেইনলি হাঁটা চলায় সমস্যা হবে, প্যারাস্থেসিয়া হবে, অ্যানাস্থেসিয়া হবে, ডেলেরিয়াম হবে, কমা হবে। এগুলো তোমরা খুব ভালো করে জানো, এগুলো জাস্ট 2-3টা কথা এখানে লেখা আছে, ডেলেরিয়াম, কমা, ডেথ, এগুলো বললেই হবে। এটা অনেক সময় আমাদের অনেক স্যার জিজ্ঞেস করে যে লেট সিকুইলি অফ অ্যাকিউট আর্সেনিক পয়জনিং, অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এর পরবর্তী মানে সুস্থ হওয়ার পরে কোনো সমস্যা হইতে পারে কিনা। তুমি বলবা যে হ্যাঁ স্যার, একটা অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এর কেস আমি সুস্থ হওয়ার পরেও কিছু কমপ্লিকেশন সে লেটার অবস্থায় পরবর্তী 2-3-4 মাস পর নিয়ে আসতে পারে। তা মৎস্যদি স্যার একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন করলে এটা হয় যে স্যার হেমাচুরিয়া মানে প্রস্রাবের সাথে ব্লাড যাবে, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, এটা একটা রেনাল ডিজিজ, অ্যাকিউট রেনাল ডিজিজ, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, সেটা কি হতে পারে? অ্যানিমিয়া হতে পারে, যেহেতু রক্ত চলে যাচ্ছে, লিউকোপেনিয়া হতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে। এটা আমাদের স্যার অনেক সময় জিজ্ঞেস করতে চাইলে আমরা একটু বলবো যে পরবর্তী কমপ্লিকেশন কি হতে পারে, হেমাচুরিয়া এন্ড অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। ঠিক আছে, আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা অলরেডি বলে ফেলছি অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এর কিভাবে আসবে, প্রেজেন্ট করবে, সিকোয়েন্সটা কেমন, কলেরাতে কি সিকোয়েন্স। ঠিক আছে, মনে থাকবে সবার এই সিকোয়েন্সটা।
স্যার সুস্থ হওয়ার পর কি কি কমপ্লিকেশন হবে বলছেন আরেকবার বলেন। বুঝি নাই। সুস্থ হবার পরে কমপ্লিকেশন কি কি বলছেন ওটা একটু আরেকবার বলেন। একটু দাঁড়াও। হ্যাঁ, কি বলছো? সুস্থ হবার পরে লেট সিকুয়েল গুলো একটু আরেকবার বলেন। হ্যাঁ, একটা হচ্ছে হেমাচুরিয়া, আর একটা হচ্ছে তোমার অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, এরপর আমরা বলছি অ্যানিমিয়া, একটু ফাইন। আমরা তাহলে অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এর তোমার লেট সিকুয়েলি গুলো বললাম, হেমাচুরিয়া, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া। এরপর আমরা তো অলরেডি বলে ফেলছি অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এবং কলেরার ডিফারেন্স। এরপরে আমরা চলে আসবো হচ্ছে যে এটা একটু বেশি মনে রাখবা যে আমাদের মৎস্যতি স্যার জিজ্ঞেস করে যে তুমি স্টুল এক্সামিনেশন করে কি পাবা, বা তুমি ল্যাবরেটরি এক্সামিনেশন করে কি পাবা। স্যার ল্যাবরেটরি এক্সামিনেশন করে আমি এটাকে বলা হয় মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ স্টুল। আমরা স্যার আর্সেনিক পাবো, আর আমরা কলেরার ক্ষেত্রে বিপ্রিয় কলেরি একটা ব্যাকটেরিয়া পাবো, এটা কিন্তু ব্যাকটেরিয়া। এখন শর্ট ট্রিটমেন্ট, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। একটা অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এর পেশেন্ট আসলে অবশ্যই তুমি গ্যাস্ট্রিক লেভেজ দিবা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে তুমি অ্যান্টিডট দিবা। তুমি সবসময় মনে রাখবা প্রত্যেকটা মেটালিক পয়জনিং এর কমন একটা অ্যান্টিডট আছে। কমন অ্যান্টিডট হচ্ছে ব্রিটিশ অ্যান্টিলুইসাইড। তোমরা এই নামটা শুনছো, BAL নামটা শুনছো, ব্রিটিশ অ্যান্টিলুইসাইড। এদেরকে অনেক সময় সিলেটিং এজেন্ট বলে, এই নামগুলো শুনছো তোমরা? জি স্যার। Yes, sir. ওকে, প্রত্যেকটা মেটালিক পয়জনিং এর কমন একটা অ্যান্টিডট হচ্ছে সিলেটিং এজেন্ট, এবং এই সিলেটিং এজেন্টের মধ্যে সবচেয়ে কমন ইউজ হচ্ছে BAL, যেটা হচ্ছে কি ব্রিটিশ অ্যান্টিলুইসাইড। হ্যাঁ, এটা আবার বাংলাদেশ আওয়ামী লীগ বলিও না, BAL ব্রিটিশ অ্যান্টিলুইসাইড। কিন্তু অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এ ব্রিটিশ অ্যান্টিলুইসাইড আমরা দিই, তার আগে যেটা সবসময় দিই সেটা হচ্ছে মোস্ট কমন অ্যান্টিডট ফর অ্যাকিউট আর্সেনিক পয়জনিং। এটা আমাদের মহিবুল্লাহ স্যার সবসময় শুনতে চাই। ব্রিটিশ অ্যান্টিলুইসাইড তুমি বলবা, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এর সবচেয়ে বেশি ইউজ অ্যান্টিডট হচ্ছে ফ্রেশলি প্রিসিপিটেটেড হাইড্রেটেড ফেরিক অক্সাইড। তাহলে নামটাও আসলে ফেরিক অক্সাইড, কিন্তু এই ফেরিক অক্সাইডটা হচ্ছে ফ্রেশলি প্রিসিপিটেটেড, মানে এখনই বানাই, অদক্ষিপ্ত যেটা হবে এটা তৈরি করে সাথে সাথে খাওয়া দিতে হবে। যদিও আসলে এগুলো বাজারে আমরা পাই না, আর এটা তো ফ্রেশলি প্রিসিপিটেটেড মানে এখনই বানানোর সাথে সাথে খাওয়া দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা আমাদের মহিবুল্লাহ স্যার একটু জানতে চাই যে অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এর তুমি অ্যান্টিডট কি দিবা? ফ্রেশলি প্রিসিপিটেটেড হাইড্রেটেড ফেরিক অক্সাইড। আর কি দিবা? ব্রিটিশ অ্যান্টিলুইসাইড তো আমাদের আছেই। এটা ডোজটা একটু মনে রাখবা, এই ডোজটা আমাদের মৎস্যজি স্যার জিজ্ঞেস করে। আরো কি কি ব্রিটিশ অ্যান্টিলুইসাইড আছে ওগুলো বা আদার সিলেটিং এজেন্ট আছে, পেনিসিলামাইড, DMSA, DMPS, এগুলো তুমি ইউজ করতে পারো। স্যার কমনলি আমরা ইউজ করে থাকি ব্রিটিশ অ্যান্টিলুইসাইড। ঠিক আছে, এরপরে তুমি আর কি ট্রিটমেন্ট দিতে পারো? ওই যে এখানে কিছু ডিমালসেন দেওয়ার কথা লেখা আছে, গ্লুকোজ স্যালাইন দেওয়ার কথা লেখা আছে, যদি রেনাল ফেলিওর হয় ডায়ালাইসিস দেওয়ার কথা লেখা আছে।
লাস্ট অফ অল সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট। এগুলো তুমি রিটেনের জন্য লিখবা, কিন্তু আমরা বাইবাতে শুধু দুইটা তিনটা কথা জিজ্ঞেস করব। 1 নাম্বার গ্যাস্ট্রিক লেভেজ দিব, 2 নাম্বার স্যার অ্যাকিউট কি বলে অ্যান্টিডোট দিব, রেস্ট লিফ প্রিসিপিটেটেড হাইড্রেটেড ফেরিক অক্সাইড, এরপরে স্যার আমরা ব্রিটিশ অ্যান্টিলুইসাইড দিব, এরপরে স্যার আমরা সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট দিব। ঠিক আছে, কিন্তু এখানে রেনাল ফেলিওর হলে ডায়ালাইসিস দিব, স্যালাইনের পানি দিব, কাস্টার অয়েল দিব, ডিমালসেন দিব। এগুলো তুমি রিটেনের জন্য বলতে পারো, বাইবাতে আমাদের 4টা কথা বললেই পাস। নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের মুৎসুদ্দি স্যার, মহিবুল্লাহ স্যার প্রত্যেকটা স্যার জিজ্ঞেস করবে যে একটা অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এর কেস তোমার কাছে কি নিয়ে প্রেজেন্ট করতে পারে। পোস্টমর্টম করতে তুমি গেছো, একদম টিপিক্যাল কার্ডিনাল ফিচার কি প্রত্যেককে জিজ্ঞেস, 3টা কথা তোমাকে বলতেই হবে বাইবাতে। ভাইবাতে তোমাকে 3টা কথা বলতেই হবে। 3টা কথার মধ্যে 1 নাম্বার বক্তব্য হচ্ছে স্যার ইন্টারনাল 3টা ফাইন্ডিংস আছে, এই ইন্টারনাল 3টা ফাইন্ডিংস দেখেই আমরা বুঝবো এটা অ্যাকিউট আর্সেনিক পয়জনিং, এবং এই 3টা কথা তোমাকে বলতেই হবে। সেটা কি? সেটা হচ্ছে রেড ভেলভেট ইন অ্যাপিয়ারেন্স অফ দ্য স্টমাক ওয়াল। স্টমাকের ওয়ালটা হচ্ছে রেড ভেলভেট ইন অ্যাপিয়ারেন্স। রেড ভেলভেট অ্যাপিয়ারেন্স মানে বুঝো, রেড ভেলভেট অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে ওই যে তোমার ভেলভেট কাপড় আছে না লাল লাল কতগুলা, একটু নরম নরম, ঠিক যখন তুমি ওপেন করবা পোস্টমর্টম করতে গিয়ে স্টমাকের ওয়াল ওপেন করে তুমি দেখবে যে ওরকম লাল হয়ে আছে, কারণ এটা তো তোমার কি করছে, এটা তো ইরিটেন্ট পয়জন, এটা ইরোশন করে ফেলছে, ইরোশন করে ব্লিডিং হয়েছে, ব্লিডিং হওয়ার পরে কনজেশন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তুমি বলবা যে 1 নাম্বার কার্ডিনাল ফিচার, 1 নাম্বার ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে স্যার স্টমাকের মিউকোসাটা রেড ভেলভেট ইন অ্যাপিয়ারেন্স। এই কথাটা একদম ঘুমের মধ্যে বলবা। নাম্বার 2 স্মল ইন্টেস্টিনাল ওয়াল। স্মল ইন্টেস্টাইনের মধ্যে কি বাবা? স্যার আমি স্মল ইন্টেস্টাইনে গিয়ে সাব মিউকোজাল হেমোরেজ, ছোট 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 তুমি কিছু ব্লিডিং স্পট পাও ইন্টেস্টিনাল মিউকোজাতে। তাহলে স্টমাকে বাবা রেড ভেলভেট ইন অ্যাপিয়ারেন্স, তারপরে স্মল ইন্টেস্টাইন বাবা সাব মিউকোজাল হেমোরেজ। 3 নাম্বার হচ্ছে হার্ট। হার্ট যখন তুমি ওপেন করবা, তুমি হার্টের যে এন্ডোকার্ডিয়াম আছে, এই এন্ডোকার্ডিয়ামের নিচে সাব এন্ডোকার্ডিয়াল পিটিচিয়াল হেমোরেজ, অর্থাৎ ভেন্ট্রিকুলার ওয়াল গুলো যখন তুমি ওপেন করবা, তুমি তুমি দেখবো ওখানে এন্ডোকার্ডিয়ামের মতো দেখবে যে ছোট। এই 3টা হচ্ছে কার্ডিনাল ফিচার, এটা একদম ঘুমের মধ্যে বলতে হবে। অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এর পোস্টমর্টম ফাইন্ডিংস 3টা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। 1 নাম্বার হচ্ছে তোমার স্টমাকে, সেটা হচ্ছে রেড ভেলভেট ইন অ্যাপিয়ারেন্স। 2 নাম্বার হচ্ছে স্মল ইন্টেস্টাইন সাব মিউকোজাল হেমোরেজ। 3 নাম্বার হচ্ছে হার্ট সাব এন্ডোকার্ডিয়াল পিটিচিয়াল হেমোরেজ। তুমি বলতে পারছো আর কিছু নেই পোস্টমর্টম ফাইন্ডিংস? আরো বহুত কথা আছে, দেখো এক্সটার্নাল ফাইন্ডিংস অনেক আছে। এক্সটার্নাল ফাইন্ডিংস সব গাতের ভিতর ঢুকে যাবে, প্রশ্ন আসে কেন? আমরা তো বলছি আর্সেনিক পয়জনিং এ ডায়রিয়া হয়, ডায়রিয়া হলে ডিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশন হলে তার ডিহাইড্রেশনের যত লক্ষণ আছে সব দেখা যাবে, সব গাতের ভিতরে ঢুকে যাবে, আইবলিন সানকে নাই, তারপরে স্কিনটা সায়ানোস্ট হয়ে যাবে, নীল হয়ে যাবে, কারণ অক্সিজেনের ঘাটতি হবে, ডিহাইড্রেশন হবে। ঠিক আছে, এই এক্সটার্নাল ফাইন্ডিংস গুলো বলবা। ইন্টারনাল ফাইন্ডিংস এর মধ্যে তো 3টা মেইন ফিচার বললাম। এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাকিউট আর্সেনিক পয়জনিং সম্পর্কে বলা। এবার আসলে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে ক্রনিক আর্সেনিক পয়জন। ঠিক আছে, যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা সচরাচর প্র্যাকটিসে ক্রনিক আর্সেনিক পয়জনিংটাই পাই, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে উত্তরবঙ্গের লোকজন কি থাকে, উত্তরবঙ্গের লোকজন হচ্ছে তোমার এই ক্রনিক আর্সেনিক পয়জনিং দ্বারা এফেক্টেড হয়। এবং সবসময় মনে রাখবা এই ক্রনিক আর্সেনিক পয়জনিংটা কিন্তু অ্যাক্সিডেন্টাল, যেমন সাথে সাথে ক্রনিক আর্সেনিক পয়জনিংটা হোমিসাইডাল পয়জনিং। তুমি একজন লোককে অল্প অল্প করে খাবারের সাথে অথবা লিকুইডের সাথে প্রতিদিন যদি তুমি অল্প অল্প করে আর্সেনিক মিশিয়ে দাও, 1-2 বছর পর সে মারা যাবে। এই জন্য বলা হচ্ছে ক্রনিক আর্সেনিক পয়জনিং নলকূপের পানি বা সাবসয়েল ওয়াটার বা ডিপ টিউবওয়েল ওয়াটার পানি থেকে খেয়ে যারা মরতেছে তারা হচ্ছে অ্যাক্সিডেন্টাল পয়জন। আর যারা হচ্ছে তোমার দীর্ঘদিন ধরে যদি তুমি খাবারের সাথে, কাজের মেয়ে যদি তোমার সাথে মিক্স করে দেয়, অথবা তোমার সার্ভেন্ট যে থাকবে সে যদি তোমার সাথে রেগুলার একটু একটু করে আর্সেনিক তোমার খাবারে মিশিয়ে দেয়, তাহলে তুমি মারা যাবে 1-2 বছর পর, সেটাকে বলা হচ্ছে হোমিসাইডাল পয়জন। ওকে, এখন আসো ক্রনিক আর্সেনিক পয়জনিং এর টার্মিনোলজি কি। তুমি এক কথায় বলবা ক্রনিক আর্সেনিক পয়জনিং এর টার্মিনোলজি হচ্ছে আর্সেনিকোসিস। নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য সাইন সিম্পটমস অফ ক্রনিক আর্সেনিক পয়জনিং।
ক্রনিক আর্সেনিক পয়জনিং এর অনেকগুলো সিমটম আছে, 5টা কথা তুমি একদম ঠোঁটস্থ বলবা, 5টা কথা লিখে রাখো। 1 নাম্বার হচ্ছে 5টা কথা হচ্ছে কোন জায়গার, সব স্কিনের তুমি 4-5টা লাইন তুমি মুখস্থ রাখবা, কারণ সবসময় মনে রাখবা ক্রনিক আর্সেনিক পয়জনিং এর মেইন লক্ষণ দেখা যাবে চামড়ায়, স্কিনে। তো একটা রোগী তোমার কাছে স্কিনের কিছু লক্ষণ নিয়ে আসবে, সাথে আরো সিস্টেমিক ইফেক্ট আছে, আমরা একটু পরে এগুলো দেখাবো। কিন্তু আমরা মহিবুল্লাহ স্যার বেশি শুনতে চাই স্কিনে কি হয় বাবা বলো। তো স্কিনের মধ্যেই সবচেয়ে বেশি ফাইন্ডিংস আছে, তুমি খেয়াল করলে এখানে দেখবা। 1 নাম্বার হচ্ছে স্কিনের মধ্যে কিছু ছোট 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 লাল লাল দানা দেখা যাবে, মনে হবে যেন বৃষ্টির ফোঁটা পড়ছে। হ্যাঁ, তো বৃষ্টির ফোঁটার মতো এটাকে বলা হচ্ছে রেইন ড্রপ টাইপ পিগমেন্টেশন। বৃষ্টির ফোঁটা 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 বললে যেরকম বৃষ্টির ফোঁটার মতো ছোট 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 ডট 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 কিছু লাল লাল ফোঁটা দেখবা হাতের মধ্যে, পায়ের মধ্যে, হাত পায়ে মুখে। এই হাতে পায়ে মুখের চামড়ার মধ্যে তুমি দেখবা ছোট 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 লাল 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 বৃষ্টির ফোঁটার মতো বিচি বিচি উঠে গেছে। ঠিক আছে, এগুলো বলা হয় রেইন ড্রপ টাইপ পিগমেন্টেশন। তাহলে তুমি বলবো স্যার স্কিনের মধ্যে 1 নাম্বার হলো রেইন ড্রপ টাইপ পিগমেন্টেশন। এবং এই রেইন ড্রপ কথাটাই বলতে পারে না সবাই, স্যার বলে যে একটা নাম আছে এটা বলো, সে বলে যে স্যার একটু পিগমেন্টেশন হয়, স্যার বলে যে এই পিগমেন্টেশনের নাম বলো। এই পিগমেন্টেশনের নাম হচ্ছে রেইন ড্রপ টাইপ পিগমেন্টেশন। কোথায় হয়? স্কিন অফ দা ফ্লেক্সর, কপালে হয়, চোখে হয়, মুখে হয়, নাকে হয়, গলায় হয়, হাতে হয়, পায়ে হয়। 1 নাম্বার। 2 নাম্বার কি হবে? হাতের এবং পায়ের এই যে চামড়াগুলো খসখসে হয়ে যাবে, চুলে চুলে উঠে যাবে। ওই যে চামড়া উঠে যায় না, এটা বলে হাইপার কেরাটোসিস অফ পাম এন্ড সোল। হাইপার কেরাটোসিস অফ পাম এন্ড সোল, হাত এবং পায়ের তালুগুলো চামড়া কষে কষে খসখসে খসখসে হয়ে যাবে, হাইপার কেরাটোসিস বলে এটাকে। হ্যাঁ, দেখবা তুমি ঘষা ঘষা চামড়া একটু উঠে যাচ্ছে। হ্যাঁ। নাম্বার 3 হচ্ছে নখের মধ্যে নেইল বেডে একটা লাইন পাওয়া যাবে, সাদা লাইন। এই নখের বেড যেটা আছে নেইল বেড, এই নখের বেডের মধ্যে নেইল বেডে একটা লাইন পাওয়া যাবে। এই নেইল বেডের না, এই লাইনের নাম হচ্ছে এলড্রিক মিজ লাইন, ALDRICH হাইপেন দিয়ে MEES, এলড্রিক মিজ লাইন। এবং এই বানানটা আমাদের মহিবুল্লাহ স্যার মুর্শিদ স্যার লিখতে দেয়, ওদের তুমি বানানটা লেখো। তাহলে নেইল বেডের মধ্যে একটা স্যার সাদা লাইন থাকে, এই সাদা লাইনটা হলো একটা ট্রান্সভার্স লাইন, এবং এই লাইনটা কোথায়? নেইল বেডের সাথে তোমার এখানে। হ্যাঁ, নেইল বেড একদম নেইল বেডের মধ্যে দেখবা যে তুমি একটা সাদা দাগ আছে। আমরা অনেক সময় দেখি না আঙ্গুলের নখের মধ্যে সাদা একটা ডট থাকলে বলে যে ফুল ফুটছে, কাপড় আসবে, ঈদের কাপড় বা নানার বেড়ের কাপড়, বলো না এরকম নখের মধ্যে সাদা ফুল দেখলে। কিন্তু এই সাদা ফুলের মধ্যে একটা লম্বা লাইন পাওয়া যাবে নখে, সেটা নাম হলো এলড্রিক মিজ লাইন, ইজ এ ট্রান্সভার্স হোয়াইট লাইন। হ্যাঁ, সাদা একটা দাগ পাওয়া যাবে, এটা নাম এলড্রিক মিজ লাইন। কয়টা কথা গেল? 3টা। রেইন ড্রপ টাইপ পিগমেন্টেশন, ছোট ছোট ডট 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 মুখে, হাতে, পায়ে, ঘাড়ে। 2 নাম্বার হচ্ছে হাতের চামড়াগুলো চুলে চুলে খসখসে হয়ে যাবে, হাইপার কেরাটোসিস অফ পাম এন্ড সোল। 3 নাম্বার হচ্ছে নখের বেডের মধ্যে নেইল বেডে একটা হোয়াইট ট্রান্সভার্স লাইন পাওয়া যাবে, ইট ইজ এলড্রিক মিজ লাইন। সার্চ ইট হোয়াট ইজ এলড্রিক মিজ লাইন, ইজ এ হোয়াইট ট্রান্সভার্স লাইন ইন দা নেইল বেড। এরপরে তুমি বলবা স্যার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কিছু ফাইন্ডিংস আছে কি? অ্যানেস্থেসিয়া, হাত পা জিনজিন করবে, প্যারাস্থেসিয়া, হাত পা অবশ অবশ হয়ে যাবে, স্যার এনকেফালোপ্যাথি, ব্রেন স্ট্রোকের মতো হতে পারে, পাইলোনেফ্রাইটিস হতে পারে, পলিনিউরাইটিস হতে পারে, হাত পা অবশ হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে এই কথাগুলো বলতে পারে। আর কি হতে পারে? আর হচ্ছে স্যার চোখের মধ্যে কনজেশন হতে পারে, নৌশিয়া, ভমিটিং হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা স্যার লিখতে চাই, এই নখটা কিরকম হবে? স্যার নখটা চকচক করবে। হ্যাঁ, কিরকম? ব্রিটল নেইল। ব্রিটল নেইল মানে কি? এটা চকচক করবে, ধরলেই ভেঙে যাবে, ধরলেই গুঁড়া গুঁড়া হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু আমাদের মসজিদে স্যার জিজ্ঞেস করে এই নখটা কিরকম থাকবে। নখটা স্যার ব্রিটল নেইল হবে, চকচক করবে, অনেক সময় ভেঙে যেতে পারে ধরলে। হ্যাঁ, আর সাথে একটা লাইন পাওয়া যাবে এলড্রিক মিজ লাইন। এবং আর কি হতে পারে স্যার? এটা একটা টেরাটোজেনিক ড্রাগ, টেরাটোজেনিক মানে হচ্ছে ক্যান্সার হতে পারে। আরো অসুবিধা আছে? তাহলে আমরা খুব কমন একটা এবং ইম্পর্টেন্ট সিম্পটম পাইলাম, রেইন ড্রপ টাইপ পিগমেন্টেশন ইন স্কিন। এরপরে বলছি যে আমরা হাইপার কেরাটোসিস অফ পাম এন্ড সোল, তারপর আমরা বলছি এলড্রিক মিজ লাইন, তারপর আমরা বলছি ব্রিটল নেইল, তারপর আমরা বলছি যে তোমার সিএনএস এর মধ্যে পলিনিউরাইটিস, অ্যানেস্থেসিয়া, প্যারাস্থেসিয়া, ডিপেন্ডেন্ট এডিমা হবে। হ্যাঁ, টেরাটোজেনিক ইফেক্ট হিসেবে কার্সিনোমা হতে পারে।
এবার আসো ট্রিটমেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা 3 মার্কের জন্য রিটেন আসে, এটা হসপিটালে আসে। হসপিটালে রেঞ্জ অফ টাইপ পিগমেন্টেশন ছবি দিলে তুমি বুঝবা ইট ইজ ক্রনিক আর্সেনিক পয়জনিং। এরপর বলবে হোয়াট আর দ্য ম্যানেজমেন্ট। এক নাম্বার হচ্ছে একটা রোগী দীর্ঘদিন ধরে আর্সেনিক খাচ্ছে পানি থেকে, তাহলে তাকে কি করবা? সরাই ফেলবা, রিমুভাল অফ দ্য পেশেন্ট ফ্রম ফার্দার এক্সপোজার, তাকে তুমি সরাই ফেলবা। 2 নাম্বার হচ্ছে এখন তো তুমি তাকে ওই পানি খাইতে দিচ্ছ না, তাহলে সে পানি পাবে কই? তুমি বলবে স্যার আমি তাকে সেফ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই দিব, নাহলে তো সে পানি ছাড়া মারা যাবে। তাহলে আমরা কি বলবো? ওইসব এলাকায় গিয়ে মাইকিং করব, মাইকিং করে আর্সেনিক যুক্ত পানিগুলোকে আমরা বন্ধ করে দিব, এবং যে সমস্ত নলকূপের মধ্যে তোমার আর্সেনিক নেই এগুলোকে আমরা সবুজ দাগ দিয়ে দিব, আর যেগুলোতে আর্সেনিক আছে এগুলো রেড দাগ দিয়ে দিব। এরপরে আমরা কি করব? যদিও পর্যাপ্ত পরিমাণ ওখানে তোমার পানি পাওয়া না যায়, মানে সেফ ওয়াটার আমরা দিব হচ্ছে তাকে, আর বাইরে থেকে পানি সাপ্লাই দিব। তো তুমি তো তাকে নলকূপের পানি খাইতে দিচ্ছ না, স্যার বলবে তুমি কি পানি খাইতে দিবা? সারফেস ওয়াটার। সারফেস ওয়াটার মানে কি? নদীর পানি, পুকুরের পানি, খালের পানি, ঝর্ণার পানি, বৃষ্টির পানি। দুঃখজনক হলো তোমরা প্রথমে বলো যে স্যার বৃষ্টির পানি, আর ভাই বৃষ্টিকে সারা বছর হয় নাকি? স্যার বলবে তো সারা বছর সে আকাশের দিকে তাকাই থাকবে, পানি কখন বৃষ্টি হবে আর পানি খাবে। তখন তুমি প্রথমে বলবা যে স্যার আগে বলবা পুকুরের পানি, কারণ পুকুর তো সবার বাড়িতে পাড়ার মধ্যে আছে। পুকুরের পানি, নদীর পানি, খালের পানি, এরপর আসবে বৃষ্টির পানি, ঝর্ণার পানি। তোমরা শুরুতে বলো বৃষ্টির পানি, হ্যাঁ স্যারও তো আগরি বুঝাই দিতে। এখন স্যার বলবে এগুলো তুমি কিভাবে খাওয়াবা? ডাইরেক্ট এনে খেয়ে ফেলবে? না স্যার, এগুলোকে পিউরিফিকেশন করতে হবে, বয়েলিং আছে, ফ্লোরিনেশন আছে, ঠিক আছে? তাহলে এক নাম্বার হচ্ছে আমরা ওই পেশেন্ট গুলাকে, ওই এরিয়ার পেশেন্ট গুলাকে একদম নলকূপের পানি যেটা তোমার পয়জনাস আর্সেনিক আছে আমরা সরাই ফেলবো ওখান থেকে, রিমুভাল অফ দ্য পেশেন্ট। নাম্বার 2 সেফ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই দিব, লাইক সারফেস ওয়াটার, রিভার, পন্ড, রেইন ওয়াটার, ওয়াটারফল। কিভাবে খাবে? বয়েলিং করে খাবে, ক্লোরিনেশন করে খাবে। এরপরে কি করবা? এরপর আমরা অ্যান্টিডট দিব, ব্রিটিশ অ্যান্টিলুইসাইড। কিন্তু আমরা অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে ব্রিটিশ অ্যান্টিলুইসাইডের পাশাপাশি কি দিছিলাম? ফ্রেশলি প্রিসিপিটেটেড হাইড্রেটেড ফেরিক অক্সাইড। কিন্তু এখানে আমরা ব্রিটিশ অ্যান্টিলুইসাইড দিব। আর কি দিব? সব সময় মনে রাখবা এইখানে দীর্ঘদিন ক্রনিক আর্সেনিক পয়জনিং এর কারণে তার লিভার অর্গান ড্যামেজ হয়ে যায়, লিভার ডিজেনারেশন হয়, সেটা প্রিভেন্ট করার জন্য আমরা ভিটামিন ডি কমপ্লেক্স। আর কি দিবা? সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট দিবা। সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট কি? এটা স্যাররা শুনতে চাই। স্যার সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট হচ্ছে স্কিন কেয়ার। কারণ হচ্ছে যে তুমি স্যার বলবে তুমি স্কিনের কোনো যত্ন নিবা না। একটা ইয়াং মেয়ে 18 বছর বয়স, তার স্কিনের মধ্যে তোমার ছোট ছোট লাল লাল দাগ পড়ে গেছে, হাতের মধ্যে মুখের মধ্যে ছোট 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 লাল লাল রেইনড্রপ পিগমেন্টেশন হয়ে গেছে, চামড়া কসকস হয়ে গেছে, তুমি বিয়ে করবা না স্যার? তো এই মেয়ের প্রবলেম কি হবে? সবাইকে জিজ্ঞেস করবে মহিবুল্লাহ স্যার। এক নাম্বার হচ্ছে স্যার মেয়েটার সোশ্যাল স্টিগমাটাই ভুগবে, সে তার বিয়ে হবে না, এটা স্পষ্ট বলে দিবা স্যার মেয়েটার বিয়ে হবে না। ওকে ফাইন, তাহলে তুমি তাকে কি ট্রিটমেন্ট দিবা? স্যার আমি তাকে স্কিন কেয়ার নিব। স্কিন কেয়ার কিভাবে নিবা? স্যার আমি তাকে অয়েন্টমেন্ট দিব, অ্যামোলিন ক্রিম দিব। এগুলা করলে তাহলে তোমার স্যার ওর স্কিনটা ভালো হবে, কালার গুলো ভালো হবে। আর বাকি স্যার আমি রিমুভাল অফ দ্য পেশেন্ট, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ব্রিটিশ অ্যান্টিলুইসাইড, বি কমপ্লেক্স এগুলো দিব। তাহলে স্যার যদি প্রশ্ন করে একটা ইয়াং মেয়ে তার যদি এরকম স্কিনে লাল লাল কালার আসে তার কি সমস্যা হবে? সোশ্যালি স্যার তার বিয়ে হবে না। তাহলে তাকে কি করবো? স্যার তার স্কিন কেয়ার করবো আমরা, তার স্কিনের জন্য আমরা অ্যামোলিন ক্রিম দিব, অয়েন্টমেন্ট দিব, ঠিক আছে? এই কথাগুলো করতে হবে। এই যে আমরা বলছি গ্রাউন্ড ওয়াটারে 0.05 মিলিগ্রাম পার লিটার, এটা হচ্ছে বাংলাদেশের গ্রহণযোগ্য মাত্রা, ইন্টারন্যাশনালি 0.01 মিলিগ্রাম পার লিটার। হ্যাঁ, এটা হচ্ছে পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা, এটা একদম ছোট ছোট থাকতে হবে। আর্সেনিক কিভাবে অ্যাবজর্পশন হয় এগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না, ডিস্ট্রিবিউশন কিভাবে হয় ইম্পর্টেন্ট না, এবং এটা এলিমিনেশন কিভাবে হয় এটা একটু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা একটু খেয়াল রাখো, আর্সেনিক কিন্তু তোমার শরীরের যে কোনো কিছুই তোমার কিডনি দিয়ে বের হয়, তবে আর্সেনিক তোমার পায়খানা দিয়েও বের হতে পারে, বাইল দিয়েও বের হতে পারে, সোয়েট, মিল্ক এগুলো দিয়েও বের হতে পারে। আর্সেনিকটা একটা অ্যাফ্রোডিজায়াক এজেন্ট হিসেবে ইউজ হয়। অ্যাফ্রোডিজায়াক এজেন্ট মানে হচ্ছে তোমার এটা একটু যৌন উত্তেজনা কাজ করে আর কি। অনেক লোক আছে যারা দীর্ঘদিন ধরে একটু একটু করে আর্সেনিক সেবন করে, এবং যার কারণে তাদের মধ্যে একটু যৌন উত্তেজনা দেখা যায়, এটা বলা হয় আর্সেনোফেগিস্ট। হ্যাঁ, এই আর্সেনোফেগিস্ট যারা, ওরা আর্সেনিক খায় না, ওদের মধ্যে একটা টলারেন্স চলে আসে। এটা বেশি ভালো যারা ওদেরকে জিজ্ঞেস করবে আচ্ছা তুমি কি জানো হোয়াট ইজ আর্সেনোফেগিস্ট? হ্যাঁ স্যার, যেসব লোক আছে যারা দীর্ঘদিন একটু একটু করে আর্সেনিকের একটা টলারেন্স তৈরি করে ফেলছে, এদেরকে বলা আর্সেনোফেগিস্ট। এবং এটা খাইলে ওদের মধ্যে একটা অ্যাফ্রোডিজায়াক ফিলিংস হয়, মানে একটা যৌন উত্তেজনা কাজ করে। হ্যাঁ,
এরপরে যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমার মেডিকোলিগালি আর্সেনিক একটা কি কারণের প্রয়োজন। সব সময় তুমি বলবা মেডিকোলিগালি স্যার আর্সেনিক হচ্ছে একটা মোস্ট কমনলি ইউজড হোমিসাইডাল পয়জন। কেন? আমরা সবাই জানি, কারণ হচ্ছে এটা খুব ইজি, অ্যাভেলেবল, কালারলেস, অর্ডারলেস, টেস্টলেস। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে যে এটা কলেরার মতো লক্ষণ নিয়ে রোগীকে মৃত্যুবরণ করে, যার কারণে রোগীরা লোকজন মনে করে কলেরা হয়ে মারা গেছে। তাহলে এই কথাটা তোমাকে বলতেই হবে, চিপ, ইজিলি অ্যাভেলেবল, কালারলেস, অর্ডারলেস, টেস্টলেস এবং কলেরার মতো লক্ষণ নিয়ে এসে মারা যায়। তো এটার অসুবিধা কি? স্যার অসুবিধাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আর্সেনিক দীর্ঘদিন ধরে শরীরে থেকে যায়। শরীরের কোথায় থাকে? শরীরের স্যার নখে থাকে, চুলে থাকে, আর কোথায় থাকে স্যার? বোনসে থাকে। তাহলে অসুবিধা কি? স্যার অসুবিধা হচ্ছে যে এই রোগী যদি আমি কোনো কারণে 3 বছর পরে ডেড বডিটা আমি কবর থেকে এক্সহুমেশন করি, তুলি, তার নখ, চুল, হাড্ডি এগুলো এক্সামিন করলে আমরা আর্সেনিক পাবো, তাহলে স্যার ধরা খাওয়ার চান্স। তাহলে এটা কি হয়? এটা পুট্টিভেকশন দেরি করে। পুট্টিভেকশন দেরি করা মানে দেখা যাবে একটা ডেড বডি পচতেছে না, ও মাই গড, তাহলে নিশ্চয়ই কোনো টক্সিন আছে, টেস্ট করো, টেস্ট করলে আর্সেনিক পাওয়া যাবে। নাম্বার 2 আর কি? স্যার তার যদি হাড্ডি, তার চুল, তার নখ যদি আমরা স্যার একটু এক্সামিন করি, অনেক বছর পরেও যদি লাশটা আমরা তুলি, তাহলে আর্সেনিকটা আমরা ডিটেক্ট করতে পারবো এবং ধরা খাওয়ার চান্স আছে। তাহলে এটা সবচেয়ে বেশি ডিসঅ্যাডভান্টেজ। এটা প্রত্যেকটা ব্যক্তি যে আর্সেনিক করবা তাকে জিজ্ঞেস করা হবে। তো যাই হোক, পোস্টমর্টম ইমবাইবিশন অফ আর্সেনিক, পোস্টমর্টম ইমবাইবিশন অফ আর্সেনিক টা আমরা লাস্ট স্লাইডটা একটু দেওয়া যাবে? হ্যাঁ, লাস্ট স্লাইডটা। ডিসঅ্যাডভান্টেজেস অফ আর্সেনিক। এমনকি বলা হচ্ছে যে তুমি ওই ডেড বডি যদি একদম পুরো ছাই করে ফেলো, ছাই করে তুমি এক জায়গায় তুমি গর্ত করে তুমি কবর দিয়ে দিছো, বলা হচ্ছে এক ছাইয়ের মধ্যে, সাইজ গুলোর মধ্যেও তুমি আর্সেনিকটা থেকে যাবে, তাহলে ভেরি ডেঞ্জারাস না? আর্সেনিক খাওয়াইছো, খুব ভালো, ডায়রিয়া হয়ে মরে গেছে মনে করছে, বা 3-4 বছর পরে কারো সন্দেহ হলে আদালতে মামলাগুলো এক্সহুমেশন করতে বলবে, এই কবর তুলো, লাশ তুলো, লাশ তুলছে, দেখে যায় নখ তক্ত, এগুলো তো পচে না, নখ তুলছে, হাড্ডি তুলছে, অথবা ছাই পাইছে পুড়ে ফেলছে, ছাইগুলোতে টেস্ট করে দেখে আসছে, ধরা গায়ে বসে থাকবে। ইটস ভেরি ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা টার্মিনোলজি আছে আর্সেনিক ইমবাইবিশন, এটা আমরা পরে বলবো, এটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার, টুকটাক যারা ভালো স্টুডেন্ট ওদেরকে জিজ্ঞেস করবে, এটা আমরা তোমাকে পরে বলবো। এতটুকুই আমাদের জন্য আজকের আর্সেনিক পয়জনিং এ। আশা করি মোটামুটি কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না, একটু নেট প্রবলেম করছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। কারো কোনো অসুবিধা আছে? স্কিন কেয়ার করলে দাগগুলো কি চলে যাবে? হ্যাঁ, স্কিন কেয়ার করলে দীর্ঘদিন ধরে আমরা অ্যামোলিন ক্রিম দিলে, স্কিনের কিছু লোশন আছে এগুলো দিলে, স্পেসিফিক ট্রিটমেন্ট আছে এগুলো দিলেই রোগী ভালো হয়ে যায় এবং অসুবিধা হয় না। আর কারো প্রশ্ন আছে? স্যার ওই অয়েন্টমেন্টের নাম কি জানি? অ্যামোলিন, অ্যামোলিন অয়েন্টমেন্ট, অ্যামোলিন ক্রিম নামে পাওয়া যায়। আর স্কিন কেয়ার বললেই হবে, স্কিন অ্যামোলিন ক্রিম বলবো আর কি। হ্যাঁ, অ্যামোলিন ক্রিম, অ্যামোলিন নামেই বাজারে পাওয়া যায়। হ্যাঁ, আর এই স্পেসিফিক স্কিনের জন্য তো কিছু ট্রিটমেন্ট আছে, তোমাদের তো আর ওটা জিজ্ঞেস করবে না, তোমরা জাস্ট বলো স্যার অ্যামোলিন আছে, এমনি নরমাল অয়েন্টমেন্ট আছে, এগুলো দিব আমরা। কারো প্রশ্ন স্যার? এনিথিং এলস? তাহলে আর্সেনিক কিন্তু খুবই হট টপিক। আর্সেনিকে যতক্ষণ বলছি প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই পাস মার্কের। কেউ যদি এই প্রত্যেকটা প্রশ্নের একটাও না পুরো ফিল করার চান্স আছে, এখানে অনার্সের কোনো প্রশ্ন বলিনি, এই প্রত্যেকটাই হচ্ছে তোমার পাস মার্কের প্রশ্ন। কারো প্রশ্ন আছে, জানার আছে? একটা টার্ম পড়া নেই, আর্সেনিক ইমবাইবিশন, এটা আমি পরে বলবো, এটা বুঝতে পারবো না, একটু পরে বোঝাবো। আর কারো প্রশ্ন আছে? ওকে ফাইন, নেক্সট টাইম আমরা লেট করাবো মেটালিক পয়জনিং এর। আমরা প্রত্যেকটা ডিজিজ, প্রত্যেকটা পয়জন একদম ধরে ধরে পড়াবো ডিটেইলস, যাতে পরবর্তী মেডিকেল কলেজ করলে আমরা যেন রিকেপ করলেই তোমাদের মধ্যে মোটামুটি মাথায় সেট হয়ে যায়। হ্যাঁ, কারণ আমরা জানি হসপিটাল বা মেডিকেল কলেজ করলে বেশি দিন টাইম পাওয়া যাবে না, পরীক্ষা হয়ে যাবে, সো তখন আর ডিটেইলস পড়ার টাইম পাওয়া যাবে না। এখন তোমরা আস্তে আস্তে যা বলছি সব পড়ো, সবগুলা মাথায় একটু রিক্যাপিচুলেট করো, মনে থাকবে ইনশাআল্লাহ। আরো প্রশ্ন আছে? স্যার প্রশ্ন? ডিফারেন্স বিটুইন অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এন্ড কলেরা, এটা একটু আরেকবার বলে ভালো হতো। আচ্ছা, আমরা বলছি যে অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এ আর্সেনিক গলা দিয়ে খাইলা, প্রথমে কি হবে? পেইন এন্ড বার্নিং সেন্সেশন ইন দ্য থ্রোট, ফার্স্ট সিকোয়েন্স ইন অ্যাকিউট আর্সেনিক পয়জনিং, পেইন এন্ড বার্নিং সেন্সেশন ইন দ্য থ্রোট, খাওয়ার পর পেটে গেল, ভমিটিং হবে, কারণ এটা বাইরের জিনিস না, তাহলে ভমিটিং প্রজেক্টাইল ইন নেচার। বমি হওয়ার পরে কিছু আর্সেনিক পেটে থাকবে, ওগুলা ইরোশন করবে, ব্লিডিং করবে,
তাহলে ব্লাডি স্টুল এন্ড ডায়রিয়া, ঠিক আছে। এরপরে ডিহাইড্রেশন হবে। স্টুল এক্সামিনেশন করো, আর্সেনিক পাবো, শেষ। এই হলো সিকোয়েন্স। পেইন এন্ড বার্নিশ ইন দ্য থ্রোট, প্রজেক্টাইল ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন এন্ড ব্লাডি স্টুল, তারপরে হচ্ছে তোমার ডিহাইড্রেশন, তারপর আমরা বলছি যে তোমার কি হবে, স্টুল এক্সামিনেশন করলে আর্সেনিক পাবো। আর কলেরাতে কি হবে, কলেরাতে রোগী ডায়রিয়া নিয়ে আসবে, তাহলে 1 নাম্বার হচ্ছে তোমার ডায়রিয়া, ডায়রিয়া হতে হচ্ছে ডিহাইড্রেশন। 3 নাম্বার হচ্ছে যে তোমার ভমিটিং, ডিহাইড্রেশন থেকে ভমিটিং এর পরে গলা ব্যথা হবে, পেইন ইন দ্য থ্রোট। এক্সামিন করলে স্টুল কি বাবা, বিপ্রিয় কলেরি, এটা একটা ব্যাকটেরিয়া। আরো প্রশ্ন আছে? আর এই কথাটা ঘুমের মধ্যে বলবা। আরো প্রশ্ন আছে? আর বলো না, সবাই ঘুমাই গেছে, আমি শুধু শুধু ক্লাস নিলাম নাকি? বসায় রেখে এরা তো আমাকে মারবে এখন এটা করলে। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্স হিয়ারিং। আসসালামু আলাইকুম। Assalamualaikum, sir.